মনে করো তুমি 100 কোটি টাকা কামিয়েছো, দিনরাত এক করে ঝুঁকি সর্বোচ্চ সীমায় যাওয়ার পরে এই বিশাল অ্যামাউন্টটা তোমার হাতে এসে ধরা দিয়েছে। কিন্তু তখনই তুমি এমন পরিস্থিতিতে পড়লে যে তোমাকে একরকম বাধ্য হয়ে উপার্জিত সবটুকু অর্থ অন্যের নামে লিখে দিতে হলো। তবে এর চেয়ে অবাক করা বিষয় হলো, এতগুলো টাকা হারানোর পরে তুমি আবার হাসি মুখে বাড়ি ফিরছো। কি হিসেব মিলছে না তো? না মিললে মাথায় বাড়তি চাপ নেওয়ার দরকার নেই, কারণ আজ আমি এসেছি এমনই এক গল্প নিয়ে যেখানে সামান্য এক কর্মচারী মাত্র 6,000 টাকা স্যালারি চাকরি থেকে ধীরে ধীরে পরিণত হয় কোটিপতিতে। পালাবদলের এই গল্পটা ভাগ্যের নাকি মস্তিষ্কের, সেই দ্বিধা দূর করতেই টুইস্ট এক্সপ্লেইনার প্রেজেন্টস লাকি ভাস্কর। কাহিনীতে যাওয়ার আগে তোমাদের অনেক ধন্যবাদ। আগের দুটি ভিডিওতে তোমাদের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে, তাই কাহিনীতে যাওয়ার আগে লাইক ও সাবস্ক্রাইব করে দিও, না হলে ভুলে যাবে। 29 মার্চ 1992 কাক ডাকা ভোরে ঘড়ির অ্যালার্মে ঘুম থেকে ওঠে ভাস্কর নামক মধ্যবয়সী এক ব্যক্তি। একজন ফিটনেস সচেতন ব্যক্তির মতো ঘুম থেকে উঠেই চলে যায় মর্নিং ওয়াকে। আসার পথে বাসার জন্য চিনি নিয়ে আসছিল, তখনই তার রাস্তা আটকে ফেললো পুলিশের গাড়ি। গাড়ি থেকে নামলো সিবিআই অফিসার লক্ষ্মণ রাও। চিফ ইনভেস্টিগেটর অফিসার পরিচয়ে ভাস্করকে ব্যাংকে নিয়ে যাওয়া হলো। যেহেতু আমরা ব্যাংক রিলেটেড মুভির এক্সপ্লেন করছি, তাই ব্যাংক কিভাবে কাজ করে সেই সম্পর্কে একটু ধারণা দরকার। ব্যাংক মূলত প্রফিট করে লোন দেওয়ার মাধ্যমে, আর এই লোন থেকে আসা ইন্টারেস্ট দিয়েই ব্যাংক ইনকাম করে। তবে সমস্যা তখনই হয় যখন কেউ ব্যাংকের লোন নিয়ে শোধ করে না। যেহেতু ব্যাংক গ্রাহকের টাকা দিয়ে লোন দিয়ে থাকে, তাই যদি কেউ লোন শোধ না করে সেই ক্ষেত্রে ব্যাংকরাপ্ট হয়ে যায়। তখন সে অন্য ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে লোন নেয়। মোটামুটি এভাবেই ব্যাংক চলে। কিন্তু ব্যাংকের সমস্যা হচ্ছে, তারা ধনীদের সহজেই লোন দিয়ে দিলেও গরিবদের দেয় না। আর এইসব অসৎ ধনী ব্যবসায়ীরাই ব্যাংক থেকে লোন নিয়ে শোধ করে না, যার কারণে গরিবরা সময় মতো লোন পায় না। যাই হোক, এটা খুবই ইনডেপথ আলোচনা, বুঝার খাতিরে একটু সংক্ষেপে বললাম। একসময় ব্যাংকের ক্যাশিয়ার হয়ে কাজ করা ভাস্করের উপর অবৈধভাবে ব্যাংক ফান্ডিং ব্যবহারের অভিযোগ আনা হয়। আরও আনা হয় জাল ব্যাংক রিসিপ্ট স্বাক্ষর করা সহ আরও নানান রকম অভিযোগ। ফ্যাক্স মেশিন থেকে ভাস্করের ব্যাংক অ্যাকাউন্ট কেবল বের হচ্ছিল, আর তখনই বিদ্যুৎ চলে যায়। জেনারেটর চালাতে বললে সিকিউরিটি এসে বলে সেটাও ঠিক হতে আধা ঘন্টা সময় লাগবে, যাতে করে কিছুক্ষণের জন্য মুলতবি পড়ে যায় সামনের গল্পে। এবং এই সুযোগে দর্শককে নিজের এখানে আসার কাহিনী বলা শুরু করে ভাস্কর। 11 আগস্ট 1989 ভাস্কর কুমার তখন মাগদা ব্যাংকের একজন ক্যাশিয়ার, যার বেতন সাকল্যে 6,000 টাকা। আবার ব্যাংক থেকে লোন নেওয়া আছে 36,000 টাকা। রোজকারের মতো অফিসে এসেই প্রথমে সব সহকর্মীদের খোঁজ খবর নেয় ভাস্কর, তারপর সোজা রিজিওনাল ম্যানেজার হিমাংশু রয়ের রুমে। কারণ সহকারী রিজিওনাল ম্যানেজার আতিশ কুলকার্নি আর মাত্র 1 মাস পরেই রিটায়ার করছেন। কাজে কর্মে উদ্যমী ভাস্করকে হিমাংশু রয় ওয়াদা দিয়েছেন যে ইয়ার এন্ড টার্গেট অ্যাচিভ করতে পারলে সে তাকে সহকারী রিজিওনাল ম্যানেজার পদের জন্য সুপারিশ করবে। সাধারণত ব্যাংক কর্মীদের ইয়ার এন্ড টার্গেট থাকে যত পারা যায় তত এফডি অ্যাকাউন্ট খোলা, যেটা ভাস্কর খুব ভালোভাবেই করতো। এই কারণে রিজিওনাল ম্যানেজার ভাস্করের প্রশংসাও করে। তার রুম থেকে বেরিয়ে যথারীতি নিজের কাজে মনোযোগ দেয় ভাস্কর। ভল্ট ম্যানেজার নারায়ণের সাথে ভল্ট থেকে ক্যাশ বের করতো সে। তারপর ভাস্কর সেই টাকা গুনে নারায়ণকে বললে নারায়ণ সেই টাকার হিসাব ব্যাংকের রেজিস্টারে লিখে রাখতো। আবার দিন শেষে কত টাকা থাকলো তার একটা হিসাব দিয়ে ভাস্কর সেই টাকা পুনরায় ভল্টে রেখে দিত। রেজিস্ট্রি খাতার এই হিসাবটা প্রতি 1 মাস পর পর কম্পিউটারে আপডেট হতো, আর প্রতি 6 মাসে তাদের এই আর্থিক লেনদেনের একটা রিপোর্ট বানিয়ে সেটা রিজার্ভ ব্যাংকে দেখাতে হতো। যাই হোক, ক্যাশিয়ার হিসেবে নিজের কাজ দায়িত্বের সাথে পালন করার কারণে গত 3 মাস ধরে ভাস্কর ব্যাংকের এমপ্লয়ি অফ দ্য মান্থের স্বীকৃতি ধরে রেখেছে। সেই সময় ট্রেন্ডিং কার মারুতি 800 ছিল ভাস্করের প্রিয় গাড়ি, যেটা কেউ একজন সময় মতো লোন শোধ করতে না পারায় তার ব্যাংক এনে জব্দ করে রেখেছিল। গত 6 মাস ধরে শখের গাড়িটাকে ভাস্কর শুধু দূর থেকে তাকিয়েই দেখে, কারণ এমপ্লয়ি অফ দ্য মান্থের অ্যাওয়ার্ড দিয়ে তো আর টাকা আসে না। গাড়ির দিকে তাকিয়ে থাকা ভাস্করকে এই কথাই মনে করিয়ে দেয় তার বেস্ট ফ্রেন্ড সাম্বা। তারা দুইজন একই স্কুলে পড়েছিল। ক্লাস 10 পাশ করে ভাস্কর ক্যাশিয়ার হয়েছে, আর ফেল করে সাম্বা সেই ব্যাংকেরই পিয়ন হয়েছে। তারা দুজন মিলে ছোট একটা সাইড বিজনেসও করে। ব্যাংকে আসা অনেক মানুষ যারা নিজেরা চেক লিখতে পারে না, কিছু চা নাস্তার খরচের বিনিময়ে তাদের অ্যাকাউন্ট খুলতে সাহায্য করে ভাস্কর। ব্যাংকের নিয়ম অনুযায়ী কাজটা অবৈধ, কিন্তু পেটও তো চালাতে হবে, তাই না? ভাস্করের এই সাইড বিজনেস চলাকালেই একদিন লোন অ্যাপ্লিকেশন হাতে একজন লোক আসে। অ্যান্থনি নামক সেই লোকটার 2 লাখ টাকা লোন প্রয়োজন, কিন্তু লোন পাওয়ার ন্যূনতম রিকোয়ারমেন্টটা তার কাছে ছিল না। অর্থাৎ সময় মতো লোন শোধ করতে না পারলে ব্যাংক গিয়ে যে তার কাছ থেকে কিছু জব্দ করবে এমন কিছু অ্যান্থনির ছিল না। তবে নির্ভরযোগ্যতা প্রমাণ করতে সে ভাস্করকে তার পোর্টের ট্রেড লাইসেন্স দেখায়, কিন্তু ব্যাংক তো ট্রেড লাইসেন্স দেখে লোন দেয় না। তাই ভাস্কর তার আবেদন খারিজ করে বাসায় চলে যায়। সেখানে যাওয়া মাত্র দেখা যায় আরেক কাণ্ড। কলোনির সবার কাছে ভাস্কর অনেক পরিচিত, কিন্তু সেটা এই কারণে না যে ভাস্কর সবার প্রিয়। সে পরিচিত কারণ সেখানে অনেক মানুষ তার কাছে টাকা পায়, যার মধ্যে পাটেল নামক একজন পায় 10,000 টাকা। বাসায় যাওয়ার আগেই রাস্তায় তার পথ আটকে ধরে পাটেল। তার কাছ থেকে আরও 1 মাসের সময় নিয়ে ভাস্কর বাসায় যায়। মাসে মাত্র 6,000 টাকা স্যালারি পায় ভাস্কর, কিন্তু তার দায়িত্ব যেন বিশাল। ইঞ্জিনিয়ারিং পড়া ছোট ভাইয়ের খরচ, ডিগ্রি কলেজে পড়া ছোট বোন ও বাবার যাবতীয় খরচ সবই ভাস্করের উপরে। তবে এত কিছুর মাঝেও ভাস্কর যেন সুখী, কারণ তার প্রিয়তমা স্ত্রী সুমতি, যে ভাস্করের ভঙ্গুর আর্থিক অবস্থা নিয়েও কখনো বিন্দুমাত্র অভিযোগ করে না, বরং নিজে টুকটাক খাবার বিক্রি করে সেই টাকা দিয়েও ভাস্করকে সাহায্য করে। সুমতির স্বপ্ন একদিন নিজের ঘরোয়া ফুডকোর্ট খোলা।
ভাস্কর নিজেও দিনরাত চেষ্টা করে নিজের লোন শোধ করে আরেকটা লোন উঠিয়ে স্ত্রীর স্বপ্ন পূরণ করার, কিন্তু টাকা না থাকলে সমাজে কেই বা পাত্তা দেয়। যেই বিষয়টা ভাস্কর ও তার পরিবারের কাছে আরও পরিষ্কার হয় তার ভাগ্নের জন্মদিনের দিন। নিয়ম রক্ষা করতে ভাস্করের পরিবারকে দাওয়াত তো ঠিকই দেওয়া হয়, কিন্তু সেখানে বিন্দুমাত্র মূল্যায়ন ছিল না ভাস্কর পরিবারের। এমনকি সুমতির মা সুমতিকে ভাস্করকে ছেড়ে চলেও আসতেও বলে। কিন্তু সব সীমা তখন পেরিয়ে যায় যখন ভাস্করের ছেলে তার মামির কাছে একটা কেক বেশি চাইলে সে এক পিস কেক দিতে গিয়েও খোটা দেয়। কথাটা সামনে থেকে শুনে ফেলে সুমতি। ভীষণ আত্মসম্মানে লাগে তার। টাকা না থাকলে যে নিজ পরিবারও সম্মান দেয় না, বিষয়টা সে ভালোভাবে উপলব্ধি করে। তাই সেখানে আর খাওয়া দাওয়া না করেই সুমতি, ভাস্কর আর তার ছেলেকে নিয়ে অনুষ্ঠান ছেড়ে চলে যায়। উপায় না পেয়ে পরিবার নিয়ে ফুটপাতে এক স্ট্রিট ফুডের দোকানের সামনে বসে ভাস্কর। দাওয়াত খাওয়া না হয় হলো না, কিন্তু পরিবারের মুখে কিছু তো দিতে হবে। তাই এক দোকানে গিয়ে 3টা রুটির অর্ডার দেয় সে, কিন্তু মানিব্যাগ খুলে দেখে 3টা রুটি কেনার টাকাও তার কাছে নেই। তাই সে মুখ বাঁচাতে 2টা রুটির অর্ডার দেয়। তবে রুটি বিক্রেতা সেই দোকানি বুঝতে পারে যে টাকা না থাকায় 3 জনের পরিবারের জন্য ভাস্কর 2টা রুটি নিচ্ছে। তাই দোকানি 2টা রুটির মূল্য দিয়ে তাকে 3টা রুটি দিয়ে দেয়। হাসি মুখে ভাস্করকে বলে, এটা কোনো বিষয় না ভাই, পরে দেখা যাবে। অবশ্যই সেই দোকানির মতন মহৎ হৃদয়ের মানুষ এখনো পৃথিবীতে আছে, কিন্তু সবাই তো আর তার মতো না। পরের দিন 10,000 টাকা এখনো শোধ দিতে না পারায় ভাস্করকে সবার সামনে অপমান করে তার স্কুটার নিয়ে যায় পাটেল। এদিকে আজকে অফিসে তার প্রমোশন হওয়ার কথা, কিন্তু ট্যাক্সি বা বাসে করে যে দ্রুত ব্যাংকে যাবে সেই ভাড়াও নেই। উপায় না পাওয়ায় দৌড়ে দৌড়ে ব্যাংকে যায় ভাস্কর। গিয়ে দেখে তার বদলে সরকারি রিজিওনাল ম্যানেজারের পদ দেওয়া হয়েছে সুধীর নামক আরেকজনকে। একটু পরে সাম্বা একটা লেটার নিয়ে ভাস্করের কাছে আসে। তাকে বলে যে ওয়াদা দিয়েও রিজিওনাল ম্যানেজার হিমাংশু ইচ্ছে করেই তার নাম রেকমেন্ড করেনি, হয়তো সুধীর হিমাংশুকে এই পদের জন্য ঘুষ দিয়েছে। মেজাজ হারিয়ে হিমাংশুর অফিসে যায় ভাস্কর। তবে তখন ভাস্করের সাইড বিজনেস ফাঁস করে দেওয়ার কথা বলে উল্টো ভাস্করেরই চাকরি শেষ করে দেওয়ার হুমকি দেয় হিমাংশু। হাত পা ধরে ক্ষমা চেয়ে তার সাথে বিষয়টা মিটমাট করে ভাস্কর। সকাল থেকে কিছু না খাওয়ায় বন্ধু সাম্বাকে তাকে চা সমুচা খাওয়াতে বলে। তখনই সেখানে আবারও লোনের জন্য ভাস্করের পিছু পিছু ঘোরা সেই অ্যান্থনি আসে। ভাস্করের মুড খারাপ, তাই সাম্বা অ্যান্থনিকে চলে যেতে বলে। তবে ভাস্কর অ্যান্থনিকে চেয়ারে বসিয়ে তার মালামালের আপডেট শোনে। অ্যান্থনি বলে 1 ঘন্টার মধ্যে টাকা দিতে না পারলে আমার মালগুলো সব নিলামে উঠে যাবে। তখন ভাস্কর অ্যান্থনিকে জিজ্ঞাসা করে যে মনে করেন আপনার হাতে এখন 2 লাখ টাকা আসলো, তাহলে আপনি কি করবেন? আত্মবিশ্বাসী হয়ে অ্যান্থনি বলে 2 ঘন্টার মধ্যে 2 লাখকে 4 লাখ বানিয়ে ফেলবো। অ্যান্থনির আত্মবিশ্বাসী সুরে আর কোনো কথা বাড়ায় না ভাস্কর। নিজের ব্যাগটা খুলে 2 লাখ টাকা বের করে অ্যান্থনির হাতে দিয়ে বলে, যান ভাই, টাকা ইনকাম করে দেখান। তবে শর্ত হলো মুনাফার 20% আমাদের, অর্থাৎ 10% আমার আর 10% সাম্বার। তখনই দ্রুত ফোন করে মালগুলো নিলামে তোলা থেকে আটকে দেয় অ্যান্থনি। সহজ সরল ভাস্করের এমন পরিবর্তন দেখে ঘাবড়ে যায় সাম্বা। বুঝতে পারে যে ক্যাশিয়ার হওয়ার কারণে ব্যাংকের ফান্ড থেকেই ভাস্কর এই টাকা এনেছে, কিন্তু হঠাৎ সে কেন এমন করলো? উত্তরে ভাস্কর বলে, ছেলের স্কুল ফি দেওয়ার টাকা নেই, ছোট 2 ভাই বোনের লেখাপড়ার খরচ জুগিয়ে হাত একেবারে খালি। আর সকালে 10,000 টাকার জন্য পাটেল তার স্কুটার নিয়ে গেছে। বাস ভাড়া করে যে আসবে সেই খুচরা কয়টা টাকাও হাতে নেই। আরে ভাই, দারিদ্রতারও তো একটা লিমিট আছে। তাই আজকে ইচ্ছে করেই রিস্ক নিলাম। ভুগতে হলে শুধু আমি ভুগবো, অন্যথায় আমার পুরো পরিবার লাভবান হবে। তবে প্রশ্ন থেকে যায় যে অ্যান্থনিকে 2 লাখ টাকা দিয়ে সেখান থেকে ভাস্কর কিভাবে লাভবান হবে? অ্যান্থনি বা কিসের ব্যবসা করে? উত্তর পাওয়া যায় অ্যান্থনির মুখেই। টিভি, ফ্রিজের মতো ব্র্যান্ডেড ইলেকট্রনিক ডিভাইসগুলো সবসময় ক্রেতা চাহিদার তুঙ্গে থাকে, যেগুলো ভারতে 30 থেকে 40 হাজারে বিক্রি হয়। তবে এই সেম প্রোডাক্টগুলো তাদের নিজেদের দেশে আবার মাত্র 10-12 হাজারে বিক্রি হয়। শুধুমাত্র ভ্যাট সহ আরও নানান কারণে জিনিসগুলোর দাম এতটা বেড়ে যায়। কিন্তু অ্যান্থনি একই জিনিসগুলোই স্পেয়ার পার্ট দেখিয়ে দেশে আনে, যেগুলো আবার ভারত সরকার কোনো ভ্যাট ধার্য করে না। শুধু কাস্টমকে কিছু টাকা খাইয়ে সেগুলোকে স্পেয়ার পার্ট দেখিয়ে দেশে আনতে পারলেই কেল্লাফ হতে। অ্যান্থনির বিজনেস এবার ধরতে পারে ভাস্কর, তাই তাকে তার রাস্তায় ছেড়ে দিয়ে ভাস্কর নিজ বাসায় নেমে যায়। আর সাম্বা অ্যান্থনির সাথেই যায়। তবে দুশ্চিন্তায় যেন সেই রাত্রে ঘুম আসতে চায় না ভাস্করের। যদি কাস্টম তাদের অ্যারেস্ট করে বা অ্যান্থনি আর সাম্বা যদি তাকে ধোকা দেয়, এমন নানান চিন্তায় মাথা ঘুরতে থাকে ভাস্করের। অবশেষে তার এমন দুঃস্বপ্ন ভাঙে স্ত্রীর ডাকে। হ্যাঁ, এতক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে ভাস্কর এই সমস্ত দুঃস্বপ্নই দেখছিল। তাকে ডাকার কারণ জিজ্ঞাসা করলে সুমতি বলে যে সাম্বা এসেছে। ভয়ে ভয়ে তার কাছে যায় ভাস্কর, না জানি কি খবর নিয়ে সাম্বা তার কাছে এসেছে। তবে কাছে যাওয়া মাত্রই যেন সব দুশ্চিন্তা হাওয়ায় মিলিয়ে গেল ভাস্করের। হাসি মুখে বন্ধুকে নিজেদের কাজে সফল হওয়ার খবর দেয় সাম্বা। তার পাশে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে অ্যান্থনি ভাস্করকে জানায় তার সেই 2 লাখ টাকায় মূলধন ব্যতীত আরও 2.5 লাখ টাকার মুনাফা হয়েছে। চুক্তি অনুযায়ী মূলধন আর মুনাফার 50,000 টাকা ভাস্করকে দেয় অ্যান্থনি, আর বলে, ধন্যবাদ স্যার ভরসা করার জন্য। তাকে জড়িয়ে ধরে ভাস্করও বলে, আপনাকেও ধন্যবাদ ভাই ওয়াদা রক্ষা করার জন্য। সাম্বা ভাস্করকে বলে যে তোর তো কপাল ভালো যে সময় মতো অ্যান্থনি এসেছিল, না হলে ব্যাংকের 2 লাখ টাকা চুরি করে তুই কী বা করে ফেলতি।
কেননা সাম্বা ভেবেছিল যে হয়তো দারিদ্রতার কারণে অস্থির হয়ে ভাস্কর 2 লাখ টাকা চুরি করছিল। তখনই সাম্বাকে অবাক করে দিয়ে অ্যান্থনি জানায় যে ভাস্করই তাকে ফোন দিয়ে ক্যাফেতে আসতে বলেছিল। অর্থাৎ ব্যাংক থেকে এই উদ্দেশ্যেই ভাস্কর টাকা বের করেছিল। জীবনের প্রথম নেওয়া রিস্কেই শতভাগ সফল হওয়া এবার সাহসী হয়ে ওঠে ভাস্কর। এভাবেই ব্যাংক থেকে টাকা এনে অ্যান্থনির সাথে বিজনেস চালিয়ে যেতে থাকে সে। ব্যাংক থেকে নেওয়া লোন, মহল্লার সবার ঋণ সবকিছু শোধ হয়ে যায়। দারিদ্রতা পিছনে ফেলে মোটামুটি স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে থাকে ভাস্কর। এখানে প্রশ্ন হতে পারে যে ব্যাংক থেকে টাকা নেওয়ার ফলে সেখানে হিসেবে কি গরমিল হতো না? উত্তর হলো না। কারণ ব্যাংক থেকে ভাস্কর যেই পরিমাণ টাকা নিত, নেওয়ার দিন রেজিস্ট্রি খাতায় সেই পরিমাণ টাকা কম লিখে রাখতো। আবার যেদিন টাকা ফিরিয়ে দিত সেদিন ওই পরিমাণ টাকা বেশি রেখে দিত। সহজে বলতে গেলে ধরো আজকে ব্যাংকে লেনদেন হয়েছে 10 লাখ টাকার, যেহেতু ব্যাংকের ক্যাশিয়ার ভাস্কর নিজেই, তাই ভাস্কর সেখান থেকে 2 লাখ টাকা সরিয়ে হিসাব দেওয়ার সময় বলতো যে আজকে 8 লাখ টাকার লেনদেন হয়েছে। আবার যেদিন টাকা ফিরিয়ে দিত সেদিন 8 লাখ টাকার লেনদেন হলে ভাস্কর বলতো আজকে 10 লাখ টাকা লেনদেন হয়েছে। যেহেতু 1988 সেই সময় ব্যাংকে সিসি ক্যামেরা ছিল না, আবার ভল্ট ম্যানেজারও ভাস্করকে অনেক বিশ্বস্ত ভাবতো, তাই তেমন সমস্যা ছাড়াই ভাস্কর এই কাজ চালাতে থাকে। দিন ঘুরতে থাকে ভাস্করের। সেই টানাটানির দিনগুলো শীঘ্রই যেন দূর অতীত হয়ে যায়। এরই মাঝে একদিন স্ত্রীকে তার নিজের কেনাকাটার জন্য কিছু টাকা হাতে দেয় ভাস্কর। স্ত্রীকে বোঝায় যে সে অ্যান্থনির সাথে এক্সপোর্ট ও ইম্পোর্টের বিজনেস করছে, আর ইনভেস্টের জন্য সে ব্যাংক থেকেই লোন নিয়েছে, যা শোধ করাও হয়ে গেছে। মনোযোগ দিয়ে শুনলে তোমরা বুঝবে যে ভাস্কর কিন্তু একেবারে মিথ্যাও বলছে না। সে ব্যাংকের টাকা ব্যবহার করে ব্যবসা করছে ঠিক, তবে সে কিন্তু সেই টাকা একেবারে মেরেও খাচ্ছে না। তার উপর আশ্বস্ত হয়ে টাকাগুলো নেয় তার স্ত্রী। তবে নিজের জন্য কিছু কেনার পরিবর্তে ছেলের জন্মদিনের জন্য একটা বার্থডে পার্টি দেওয়ার সিদ্ধান্ত নেয় সুমতি। স্ত্রীর কথা মতো 25,000 টাকা খরচ করে ভাস্কর ছেলের বার্থডে পার্টি দেয়, যেটা রাতারাতি একেবারে টক অফ দ্য টাউন হয়ে যায়। সবার মুখে একটাই কথা, ভাস্করের কাছে এত টাকা এলো কিভাবে? এক একজনকে এক এক বুঝ দিয়ে বিষয়টা সামলে নেয় ভাস্কর। সেই পার্টিতে অবশ্যই ভাস্করের বন্ধু বনে যাওয়া বিজনেস পার্টনার অ্যান্থনিও এসেছিল। পার্টি শেষে সে ভাস্করকে আরও একটা ডিলের কথা বলে, যার জন্য এবার অ্যান্থনির 10 লাখ টাকা লাগবে। ডিলটা বিদেশ থেকে আমদানি করা 3টা ইম্পোর্টেড গাড়ির, যেগুলো দেশে এনে তাদের সেল করতে হবে। এবং এই ডিলে মুনাফা হিসেবে হাতে আসতে পারে প্রায় 40 থেকে 50 লাখ টাকা। বিশাল এই ডিলের অফার শুনে সাম্বা তো এক পায়ে খাড়া, কিন্তু তৎক্ষণাৎ রাজি হয় না ভাস্কর। তাই অ্যান্থনি তাকে 2 দিন ভাবার সময় দেয় এবং জানিয়ে দেয় যে এটাই হবে তার শেষ ডিল। এই ডিল শেষে সে আমেরিকায় তার ছেলের কাছে গিয়ে থাকবে, সেখানে যাতে ছেলের কাছে বোঝা না হতে হয়, তাই এই বড় ডিলটা করার পরেই সে আমেরিকার বিমানে উঠবে। কথাবার্তা শেষ করে বাসায় আসে ভাস্কর। জন্মদিনের আয়োজন ছেলের কেমন লাগলো তাই জিজ্ঞাসা করে। চোখ ভরা পানি নিয়ে ছেলে তার বাবা মাকে ধন্যবাদ দেয়, কারণ দরিদ্র বলে এতদিন তার বন্ধুরাও তাকে নানান রকম ভাবে হেয় করত। ছেলের খুশির দিকে তাকিয়ে টাকার গুরুত্ব যেন আরো একবার বুঝতে পারে ভাস্কর। ঝুলে থাকা সিদ্ধান্তটা নিয়ে নেওয়া তার জন্য আরো সহজ হয়। সেই রাত্রেই ভাস্কর অ্যান্থনিকে ফোন করে 10 লাখ টাকা সে ডিল অ্যাকসেপ্ট করে নেয়। যত বড় অ্যামাউন্ট তত বেশি ঝুঁকি, সাথে 10 লাখ টাকা তো আর ব্যাগ ভরে আনা যাবে না। তাই পরের দিন বাসা থেকে একটা সুটকেস নিয়ে ব্যাংকে যায় ভাস্কর। তার হাতে সুটকেস দেখে সেদিন ভল্ট ম্যানেজার তাকে একটু চোখে চোখে রাখে, কিন্তু বুদ্ধি খাটিয়ে ভাস্কর সুযোগ মতো ঠিকই 10 লাখ টাকা বের করে নিয়ে অ্যান্থনিকে দেয়। ডিল ডান হলেই হাতে আসবে বিশাল বড় অ্যামাউন্ট। তখনই অ্যান্থনির ডিলার এসে বলে তাদের মূল ইনভেস্টর কেস খেয়ে থানায়, তাই এখন গাড়ি কেনা তাদের পক্ষে সম্ভব না। এদিকে ভাস্করের হাতে সময় নেই, পরশুদিন ব্যাংকে সময় মতো 10 লাখ টাকা রাখতে হবে, কিন্তু গাড়ি বিক্রি না হলে কিভাবে কি? মাথা গরম করে অ্যান্থনির সাথে বিতণ্ডায় জড়িয়ে পড়ে সাম্বা। তবে তখনই ভাস্কর বলে ওঠে, প্রফিটের সময় যেহেতু সাথে ছিলাম, কঠিন সময়ও সাথেই থাকবো। এখন টেনশনের সময় না, বরং ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানোর সময়। ভাস্কর অ্যান্থনিকে অন্য ডিলার খুঁজে নেওয়ার পরামর্শ দেয়। কথা মতো অ্যান্থনি কাজ শুরু করে দেয় এবং সেই রাত্রের মধ্যেই নতুন ডিলারও পেয়ে যায়। ডিলার গোয়ার এক বিশাল রিসোর্টের মালিক। অ্যান্থনি গাড়িগুলোর জন্য সরকারি লাইসেন্স প্লেট আনিয়ে নেয় এবং যথাসময়ে গোয়ায় গাড়ি পৌঁছে সেল করে দেয়। রাস্তায় চেকপোস্টে কিছু ঝামেলা হয়, তবে ভাস্করের বুদ্ধিতে তারা আগের থেকেই কয়েকজন ভিক্ষুককে ভিআইপি ও এক বারগালকে নায়িকা বানিয়ে রাখে, যাদের দিয়ে চেকপোস্টের বাধা সহজেই তারা পার হয়। সেই ডিল থেকে মুনাফা 10 লাখ টাকা ভাস্কর পায়, তবে সেখান থেকে 5 লাখ সে ওই 5 জনকে ভাগ করে দেয়। সাম্বা বলে, আরে এরা তো 1-2 হাজার টাকাতেই খুশি হয়ে যেত। তখন ভাস্কর বলে, আজ এরা না থাকলে আমাদের ডিলটা কমপ্লিট হতো না। অতঃপর খুশি মনে যে যার রাস্তায় বেরিয়ে যায়। ছেলের কথা মতো অ্যান্থনি আমেরিকায় চলে যায়। তবে যাওয়ার আগে ভাস্করকে বলে যায় যে স্যার, কখনো কোনো প্রয়োজন হলে শুধু একটা কল করবেন, আমাকে ভুলে যাবেন না। এয়ারপোর্ট থেকে ভাস্কর সোজা ব্যাংকে যায়, কারণ তার তো আগে ভাগে গিয়েই সেই 10 লাখ টাকা ডিল করে রাখতে হবে। তবে ব্যাংকে গিয়েই ভাস্কর দেখে সেখানে পুলিশের আনাগোনা। ব্যাংকের লোকজন বলে এখানে স্ক্যাম ধরা পড়েছে। ভয়ে আত্মা শুকিয়ে যায় ভাস্করের। তবে কিছুক্ষণ পর জানা যায় যে পুলিশ এখানে ভাস্করের জন্য না, বরং সেই হিমাংশু ও সুধীরকে অ্যারেস্ট করতে এসেছে, যারা গ্রাহকদের লোন দেওয়ার বিনিময়ে তাদের থেকে কমিশন খেত। দোষ প্রমাণ হয়, পুলিশ এসে তাদের নিয়ে যায়। তবে চোখের সামনে এমন ঘটনা দেখে ভয় ঢুকে যায় ভাস্করের মনেও। বাসায় গিয়ে সাম্বাকে বলে এই খেলা এবার বন্ধ করতে। তবে ভাস্কর থামলেও সাম্বা তার কথায় সায় দেয় না। সে ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে পোর্টের ডিলারশিপ নিয়ে বিজনেস শুরু করে। এদিকে নিজের জমানো 5 লাখ টাকা ভাস্কর নিজ পরিবারের জন্য ভাগ করে রাখে। তবে বলে না, আমরা পরিকল্পনা করি একটা আর সৃষ্টিকর্তা লিখে রাখে আরেকটা। দেখা যায় আমেরিকার বড় এক ভার্সিটিতে সুযোগ পায় ভাস্করের ছোট ভাই। সেখানে খরচা বাবদই লাগবে 5 লাখ টাকা, যার মানে সবার জন্য জমানো 5 লাখ টাকা খরচ হয়ে গেল শুধু ভাইয়ের পেছনে। ক্যাশ ফুরিয়ে আবারও সাধারণ ক্যাশিয়ার জীবনে ফিরে যায় ভাস্কর। কিন্তু ভাগ্যের চাকা একবার ঘুরলে সেটা সহজে তো রিভার্সে যায় না। কয়েকদিন আগেই অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিমাংশু বরখাস্ত হওয়ায় ব্যাংকের এখন নতুন এজিএম প্রয়োজন, আর ব্যাংকের আছে টানা 3 মাস ধরে এমপ্লয়ি অব দ্য মান্থ হওয়া ভাস্কর কুমার।
তাই এবার ক্যাশিয়ার থেকে ভাস্করকে ডিরেক্ট এজিএম পদে প্রমোট করে দেওয়া হয়। স্যালারি বেড়ে দাঁড়ায় 19,500 টাকা, সাথে আনুষঙ্গিক সুবিধা আর ভাস্করের চাহিদা অনুযায়ী তার পছন্দের মারুতি 800 কার। প্রমোশনের পর গল্প ফিরে আসে তার মূল টাইম লাইনে, অর্থাৎ সেই যে ভাস্করকে সিবিআই অফিসার লক্ষ্মণ অ্যারেস্ট করে ব্যাংকে নিয়ে এসেছিল সেখানে। বিদ্যুৎ এসে যাওয়ায় ফ্যাক্স মেশিন চালু হয়ে যায়। সেখান থেকে ভাস্করের ব্যাংক অ্যাকাউন্টের রেকর্ড বের হয়, যা দেখে তো চক্ষু চড়ক গাছ সিবিআই অফিসারের। কারণ ভাস্করের সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকার পরিমাণ ছাড়িয়েছে 100 কোটি। একজন সাধারণ ব্যাংক কর্মকর্তা থেকে এজিএম হওয়ার পরেই যেন আঙুল ফুলে কলা গাছ ভাস্করের। মাসে 19,500 টাকা স্যালারি পাওয়া ভাস্কর কিভাবে এই 100 কোটি টাকার সাম্রাজ্য বানালো সেটা জানতে চায় সিবিআই অফিসার। একই সাথে দর্শক ও সিবিআই অফিসার উভয়কেই জানানোর জন্য ভাস্কর আবারও ডুব দেয় তার কাহিনীর জগতে। এজিএম হওয়ার পরে জিএম, চেয়ারম্যান সবাই ভাস্করকে একজন ক্লায়েন্টের দিকে খেয়াল রাখতে বলে, যার নাম হার্ষা মেহরা। আর এই হার্ষা মেহরা কে সেটা আশা করি নতুন করে বলতে হবে না। স্টক মার্কেটের বিগ বুল বলা হয়। স্টক মার্কেট যদি সমুদ্র হয় তাহলে হার্ষা সেই সমুদ্রের গ্রেট হোয়াইট। মাগদা ব্যাংকের সাথে হার্ষার একটা চুক্তি ছিল। সাধারণত বিপদে পড়লে এক ব্যাংক আরেক ব্যাংকে লোন দেয়, তবে রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী কোনো ব্যাংক সরাসরি আরেক ব্যাংকে লোন দিতে পারে না। যেমন ধরো একদিকে মাগদা ব্যাংক, আরেকদিকে কাটারি ব্যাংক। এখন মাগদা ব্যাংক কাটারি ব্যাংকে কিছু টাকা লোন দিবে, কিন্তু সরাসরি দেওয়া তো সম্ভব না। ঠিক এখানেই আসে হার্ষা মেহরা, যাকে মাগদা ব্যাংক কাটারি ব্যাংকে দেওয়ার জন্য টাকা দেয়, আর সেই টাকা হার্ষা নিজ দায়িত্বে কাটারি ব্যাংকে পৌঁছে দেয়। আবার কাটারি ব্যাংক যখন সেই লোনের অ্যামাউন্ট শোধ করার জন্য হার্ষাকে টাকা দেয়, সেই টাকা হার্ষা আবার মাগদা ব্যাংকে পৌঁছে দেয়, এবং এই জন্য ব্যাংক থেকে হার্ষাকে একটা ছোট্ট কমিশন দেওয়া হয়। তবে ব্যাংকের কোনো কার্যক্রমে হার্ষা কখনো নিজ থেকে আসে না, বরং তার এক কর্মী সুরাজকে পাঠায়। তার সাথেই এইসব বিষয়ে ডিল করে ভাস্কর। তবে একদিন কৌতূহল বশত সে হার্ষার ট্রানজেকশন হিস্টোরি দেখে, যা দেখে রীতিমতো মাথায় ঘুরে যায় ভাস্করের। কারণ সেখানে এত বড় বড় ট্রানজেকশনের লেনদেন আছে, যেটা সাধারণত শুধু ব্যাংক দেওয়াতেই সীমাবদ্ধ থাকার কথা না, বরং এর আরো ফাঁকফোকর রয়েছে। নিশ্চিত হওয়ার জন্য কাটারি ব্যাংকে যায় ভাস্কর। সেখানে জিএম এর কথা বলার ভঙ্গিতে পরিষ্কার হয়ে যায় যে সেই পুরো ব্যাংকই হার্ষার কাছে একরকম বিক্রি হয়ে রয়েছে। চতুর ভাস্কর তাই এবার ভাবতে থাকে, ব্যাংকে দেওয়া লোনের এই টাকাগুলো আসলে কোথায় যায়, হার্ষা মূলত এখান থেকে কিভাবে লাভবান হয়। এইসব প্রশ্নের উত্তর খুঁজতে বেরিয়ে যায় ভাস্কর, এবং অনুসন্ধানের পর হার্ষার স্ক্যাম তার কাছে পুরোপুরি স্পষ্ট হয়। মূলত হার্ষার কাজ হলো কর্মীদের দিয়ে সে প্রথমে কিছু শেয়ার একত্রিত করে, তারপর সেই শেয়ারগুলো নিজের লোকদের দিয়েই কেনায়। এভাবে শেয়ার কেনাতেই থাকে যতক্ষণ না সেই শেয়ারের মূল্য স্টক মার্কেটে বেড়ে না যায়। শেয়ারের মূল্য বেড়ে যাওয়া মাত্রই হার্ষা তার লোকদের দিয়ে কেনানো সব শেয়ারগুলো একসাথে সেল দিয়ে দেয়, আর বিনিময়ে পকেটে ঢুকায় ইনসেন লেভেলের অ্যামাউন্ট। হার্ষার এমন স্ক্যাম দেখে প্রথমে এগুলো ফাঁস করে দেওয়ার কথা ভাবে ভাস্কর, কিন্তু পরক্ষণেই মাথায় আসে যে এগুলো ফাঁস করে দিলে আমার লাভ কি। তাই এই স্ক্যামের কথা গোপন রেখে সে হার্ষার কর্মী সুরাজের সাথে একটা ডিল করে, কারণ সুরাজের নিয়ে আসা ব্যাংক রিসিপ্টের চেকগুলোতে স্বাক্ষর তো ভাস্করই করতো, যেটা কাটারি ব্যাংকে লোন দেওয়ার প্রমাণ। কিন্তু বেশিরভাগ সময় লোন পরিশোধ করতে সুরাজের দেরি হতো। তাই ভাস্কর যাতে এগুলো নিয়ে ঝামেলা না করে, তাই প্রথমে তাকে বিশাল অ্যামাউন্টের চেক ধরিয়ে দেয় সুরাজ। তবে বারবারই ভাস্কর সেই চেকগুলো ছিঁড়ে ফেলে এবং সুরাজকে বলে, আমাকে কিনতে চাইলে আমার মূল্য আমি নিজেই নির্ধারণ করব। এই বলে ভাস্কর দুটি শর্ত দেয়। একটা হলো প্রতিটি চেকে স্বাক্ষরের জন্য সেই চেকে থাকা অ্যামাউন্টের 1% নগদ টাকা। আরেকটি হলো শেয়ারের মূল্য বাড়ার একদিন আগে তাকে ইনফো দেওয়া, যাতে করে একদিন আগে ভাস্কর শেয়ার কিনে পরের দিন মূল্য বাড়লে সেল দিতে পারে। ভাস্করের শর্ত মেনে নেয় সুরাজ, এবং সেই থেকে শুরু হয় ভাস্করের তাণ্ডব। চেকে স্বাক্ষরের নগদ অর্থ আর শেয়ার মার্কেটের কল্যাণে দিন দিন টাকার কুমির হয়ে যায় ভাস্কর। অ্যান্থনির সাথে সম্পর্কের সূত্র ধরে তার এক কর্মী আনোয়ারের সাহায্যে এই বিরাট অঙ্কের টাকা হোয়াইটও করে ফেলেছে, যার জন্য সে ব্যবহার করে লটারি টিকিট এবং স্ত্রীর জন্য খোলা ফুডকোর্ট। তার টাকার পরিমাণ এমন হয়ে দাঁড়ায় যে ছোট বোনের বিয়ের জন্য সে এক ডায়মন্ড শোরুমের পুরো স্টক খালি করে ফেলে। সে এক অনুষ্ঠানে শপিং এর জন্যই উড়িয়ে দেয় 69 লাখ টাকা। টাকার গরমে চালচলন, অ্যাটিটিউড সবকিছু বদলে যায় ভাস্করের। যেই জিনিসটার জন্য তাকে পদে পদে অপমানিত হতে হয়েছে, সেটা হাতে এসে যাওয়া একদম লাগাম ছাড়া হয়ে যায়। সে চলাফেরায় সে এখন আগের মতো ডাউন টু আর্থ না। পরিবারের সাথে হাসি মুখে দুটো কথা বলারও তার ফুরসত হয় না। সহজ বাংলায় বলতে গেলে এখন ভাস্করের পাও মাটিতে পড়ে না। কিন্তু কথায় আছে না যে মানুষ যখন কাণ্ডজ্ঞানহীন হয়ে পড়ে তখন সৃষ্টিকর্তা এক থাপ্পড়ে তার হুঁশ ফিরিয়ে দিয়ে আসে, ঠিক সেই জিনিসটাই হয় ভাস্করের সাথে। একদিন কাটারি ব্যাংকের ম্যানেজারের সাথে আলোচনার ফাঁকে ভাস্কর জানতে পারে যে সেই ব্যাংক থেকে আসা লোনের রিসিপ্টগুলো বেশিরভাগই নকল, কারণ সেই চেকগুলোতে লেখা অ্যামাউন্টগুলোর পরিমাণ হলো 100 কোটির উপরে। কিন্তু কাটারি ব্যাংকের ম্যানেজারের ভাষ্যমতে সে কখনো 9 কোটির উপরে কোনো চেকে সাইনই করেনি। বুঝতে বাকি থাকে না যে সুরাজের হাতে আসা রিসিপ্টগুলো সবই হার্ষার তৈরি, যেগুলো সে কাটারি ব্যাংকের নাম করে নকল করেছে। এবং কাটারি ব্যাংক মনে করে ভাস্কর 100 কোটি টাকারও বেশি লোন দিয়েছে, কিন্তু সেখান থেকে একটা পয়সাও কাটারি ব্যাংকে যায়নি। এত বড় স্ক্যামের শিকার হওয়ায় সেই মুহূর্তে স্ট্রোক করে মারা যায় কাটারি ব্যাংকের ম্যানেজার। এবং সেই রাত্রে পোর্ট বিজনেসে ইলিগাল অ্যাক্টিভিটিসের জন্য পুলিশের হাতে গ্রেফতার হয় ভাস্করের বন্ধু সাম্বাও। চোখের সামনে এমন দুটা ঘটনা দেখে এবার পা মাটিতে নেমে আসে ভাস্করের। আবেগ
সরিয়ে সে এবার বিবেক দিয়ে সবকিছু ভাবতে শুরু করে। আবারও আগের মতো ডাউন টু আর্থ এবং হাম্বল হয়ে যায় এবং সময় সুযোগ বুঝে ব্যাংক থেকে ইস্তফা দিয়ে এই জগৎ ছেড়ে বেরিয়ে আসে, যাতে করে তাকে আর নতুন কোনো রিসিপ্টে স্বাক্ষর করতে না হয়। কারণ সে যখন সুরাজের আনা চেকে স্বাক্ষর করতে অসম্মত হয়েছিল তখন তাকে স্বাক্ষর করতে ফোর্স করে স্বয়ং সেই ব্যাংকের জিএম, যাতে করে বোঝা যায় যে সেও এই স্ক্যামের সাথে জড়িত। এই জন্যই সেখান থেকে বেরিয়ে আসে ভাস্কর। তবে এই লাইন থেকে ভাস্করের কামানো শত কোটি টাকার হিসাব তো আর মিথ্যা না। এজন্যই একদিন সিবিআই তাকে গ্রেফতার করে। এতক্ষণ তো এমনই মনে হচ্ছিল যে সিবিআই তাকে উপরের অর্ডারে গ্রেফতার করেছে, কিন্তু গল্পের টুইস্ট তখন আসে যখন জানা যায় যে উপরের অর্ডারে না, বরং সিবিআই কাজ করেছে ব্যাংকের জিএম ও চেয়ারম্যানের কথা। কারণ এই বিশাল স্ক্যামের কথা ভাস্কর রিজার্ভ ব্যাংকে জানিয়ে দিয়েছে। কালই তারা ইনকোয়ারির জন্য ব্যাংকে আসছে। ইনকোয়ারি হলেই ব্যাংক থেকে 100 কোটি টাকা গায়েব হওয়ার বিষয়টা ফাঁস হয়ে যাবে। তাই তারা ভাস্করকে হুমকি দিয়ে তার অ্যাকাউন্টে থাকা 100 কোটি তাদের কাছ থেকে নিয়ে নেয়, যা দিয়ে তারা রিজার্ভ ব্যাংকে 100 কোটির হিসাব দিতে পারবে। তবে অবাক করা বিষয় হলো কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই ভাস্কর তাদেরকে 100 কোটি টাকা দিয়েও দেয়। সব টাকা দিয়ে ভাস্কর যখন চলে যাচ্ছিল তখন চেয়ারম্যান তাকে জিজ্ঞাসা করে যে এতগুলো টাকা এভাবে দিয়ে দিতে তোমার কি খারাপ লাগলো না? ভাস্কর বলে, জুয়া খেলে যা জিতেছিলাম তা জুয়ার খেলাতেই আবার রেখে গেলাম, টাকারই তো বিষয়, আবার না হয় কষ্ট করে কামাই করে নিব। এই বলে ব্যাংক থেকে চলে যায় ভাস্কর। চেয়ারম্যান ভাবে দিন শেষে মিডল ক্লাস মানুষের মেন্টালিটি তো এমনই হয়, তারা তাদের অল্প উপার্জন আর পরিবার নিয়েই খুশি। কিন্তু ভাস্করের খেলে যাওয়া মাস্টার স্ট্রোক কেউ তখনও টের না পেলেও তখন পায় যখন তারা সেই চেক উইথড্র করতে যায়। দেখা যায় যে ভাস্করের অ্যাকাউন্ট সে আরো 10 দিন আগেই ডিঅ্যাক্টিভেট করে ফেলেছে, সেখানে থাকা সব টাকাও সে উইথড্র করে ফেলেছে। তড়িঘড়ি করে কম্পিউটারে ভাস্করের অ্যাকাউন্ট চেক করে জিএম। সে তখনও অ্যাকাউন্টে 100 কোটি টাকা দেখে, কিন্তু সেখানে টাকার পরিমাণটা ছিল আসলে আউটডেটেড। অর্থাৎ ব্যাংকের নিয়ম অনুযায়ী সেই সময় ডেটা আপডেট হতো মাসের শুরুর দিকে। যেহেতু ভাস্কর মাসের মাঝামাঝি সময় তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছিল, তাই অ্যাকাউন্টের ডিসপ্লেতে টাকার পরিমাণ ঠিকঠাক দেখালো, মূলত সেখানে আর কোনো টাকাই ছিল না। ভাস্করের মাস্টার স্ট্রোকে বোকা বনে যায় সবাই। সিবিআই আবার তার বাসায় যায়, কিন্তু ততক্ষণে টাকা পয়সা সহ পরিবার সমেত আমেরিকায় পাড়ি দিয়েছে ভাস্কর। আর 100 কোটির হিসাব দেখাতে না পারায় একসাথে পুলিশ হেফাজতে যায় জিএম, চেয়ারম্যান ও তাদের সাহায্য করা সিবিআই অফিসার। এমন ধরা খেয়ে যখন জিএম এর কণ্ঠে আফসোসের সীমা ছিল না, তখনই সিবিআই অফিসার জানিয়ে দেয় ভাস্করের মাস্টার প্ল্যানের কথা। মূলত যেদিন ভাস্কর হার্ষার ব্যাংক অ্যাকাউন্ট দেখছিল তখনই সে বুঝতে পেরেছিল যে এই খেলায় জিএম ও চেয়ারম্যানও শামিল। তাই সে কোনো চিন্তা ছাড়াই সমানে সুরাজের সাথে ডিল করে গেছে। খেয়াল করে দেখো, ভাস্কর কিন্তু একবারও হার্ষার সাথে সরাসরি কোনো ডিল করেনি। যখনই জিএম ভাস্করকে চেকে স্বাক্ষর করার জন্য ফোর্স করছিল তখনই ভাস্কর বুঝে গিয়েছিল যে তার উপর দোষ চাপানোর জন্যই তাকে দিয়ে এটা করানো হচ্ছে। তাই সে সেই মুহূর্তেই ইস্তফা দিয়ে ব্যাংকের সবার সিম্প্যাথি গেইন করে এবং নিজেকে ভিকটিম বানিয়ে নেয়। আর সাবেক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পিতার সাহায্যে নিজের উপর আসতে পারে এমন সব রেকর্ড ভাস্কর ক্লিন করে ফেলে। সিবিআই অফিসারের ভাষায়, জব তক हमने ফিল্ডিং লাগাই उसने खेलना ही बंद कर दिया। এভাবে 100 কোটির ক্যাশ সমেত পুরো সিস্টেমকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভাস্কর আমেরিকায় সেটেলড হয়ে যায়। আসলে আমরা অনেকে সৎভাবে থাকতে চাইলেও অনেক সময় আমাদের সমাজে আমাদের অসৎ পথে যেতে বাধ্য করে। তাই অনেকে যখন টাকা কামানোর জন্য অন্য উপায় বেছে নেয় তখন আর আদতে কিছু বলার থাকে না, কারণ এমন ঘুণে ধরা সমাজ ব্যবস্থায় দিন শেষে এমন মানুষদের জন্ম দেয়। কিন্তু এখান থেকে আবার অনুপ্রেরণা নিয়ে অসৎ পথে যাওয়া যাবে না, কারণ দিন শেষে এটাও দেখতে হবে যে মুভির নাম ছিল লাকি ভাস্কর, যেখানে লাকি ব্যক্তিটা হলো ভাস্কর। ভাস্কর লাকি হয়েছে বলে যে তুমি বাস খাবে না এর কোনো নিশ্চয়তা নেই। তাই ভাস্করের মতো অসৎ পথে উপার্জনে নামার পর বাস খেলে সেই বাসের অংশ টুইস্ট এক্সপ্লেইনার নিবে না। তাই ভিডিওটিকে লাইক করে দিও ভাই, আমারও ভাস্করের মতো লাক নেই। তাই আগে ভাগে লাইক সাবস্ক্রাইব করে দিও, না হলে ইউটিউব কবে বাস দিয়ে দেবে টেরও পাবো না। আমি প্রিন্স এবারের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো সময় নতুন এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সি ইউ।